গুমে জড়িত অভিযোগে 25 সেনা কর্মকর্তার 15 জন হেফাজতে, এখনো পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা, ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামাতে। সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ, জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। কাকে বলে আইনের শাসন দেখানো হবে নির্বাচনে, বলেছেন সিইসি। গণভোটের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ সুজন সম্পাদকের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে, গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলেও মন্তব্য তাঁর। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনীর কাছে কারো বিরুদ্ধে গুমের ওয়ারেন্টের কোনো কপি আসেনি। সেনাবাহিনী কোনো ওয়ারেন্ট পেপার পায়নি। এলপিআর এর একজন এবং সার্ভিসে থাকা 15 জন সহ মোট 16 জনকে সেনা হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 15 জনকে এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। জানান, মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন। তিনি যাতে বিদেশ চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, ওয়ারেন্টভুক্তদের 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ আছে। আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এই ওয়ারেন্ট নিয়ে। কাজেই 22 অক্টোবর এদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনের ব্যাখ্যা পাওয়া সাপেক্ষে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল বলেও আশ্বস্ত করা হয় ব্রিফিংয়ে। আমরা কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, বুধবার মানে চার্জশিট হওয়ার পরের দিনও। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ়। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন ও সরকারের কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার আহ্বানও জানান মাতে সেক্রেটারি জেনারেল। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায় না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2-1 দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতকে সতর্ক করে বিএনপি মহাসচিবের আহ্বান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। গাজীপুরের কাপাসিয়া হাইস্কুল মাঠে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব মঞ্চে ওঠেন শাহ রিয়াজুল হান্নানকে সঙ্গে নিয়ে। বাবার নির্বাচনী এলাকায় ছেলে রিয়াজুল হান্নানকে ধানের শীষের
আগামীর সম্ভাব্য কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন বক্তারা। বিশেষ করে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে হান্নান শাহর সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ধর্মকে বিক্রি করে ধর্মের দোহাই দিয়ে সিংহাসন দখল করার মধ্যে কোনো বাহাদুরি নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসম ও হান্নান শাহর সাহসিকতা ও স্বচ্ছ রাজনীতি অনুসরণ করতে হবে তরুণ প্রজন্মকে। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে আজ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানই রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন। সংস্কারের জন্মই তো বিএনপির হাতে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে, পৃথিবীর কোন দেশে তা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের রাস্তায় নেমে গেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কাপাসিয়া, গাজীপুর। কোনো উপদেষ্টা সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে এক আলোচনায় আইন উপদেষ্টা কথা বলেন। আসিফ নজরুল বলেন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার জন্য আমাদের সব ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, দেশের সব ক্ষেত্রেই এই দুর্বলতা সীমাহীন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গত 15 বছরে যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখার পরও চুপ ছিলেন, তাদের সমালোচনাও করেন আসিফ নজরুল। ভালো আইন হলেই হবে না, এর আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে জাতির মুক্তি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরেকটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি।
এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। মুহুর্মুহু টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টি জেএম কাদের অংশের সমাবেশ। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে সমাবেশ না করতে বারবার অনুরোধ করার পরও সেই অনুরোধ তোয়াক্কা করেনি জাতীয় পার্টি। আর মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পূর্ব অনুমতি না নিয়ে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে দলটির জিএম কাদেরের অংশ। শুরু হয় পুলিশের অ্যাকশন, সাউন্ড গ্রেনেড, জলকামান আর টিয়ার শেলে অলিগলিতে আশ্রয় নেন দলটির নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যস্ত সড়কে তৈরি করা জাতীয় পার্টির অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সম্পূর্ণ শান্তিপূর্ণ পার্টি অফিসের সামনে হঠাৎ করে আমরা দেখতে পারি, এর আগে অবশ্য আমাদেরকে পুলিশ বলেছিলেন প্রোগ্রামটা খুব শর্ট করতে, আমরাও শর্ট করছিলাম। তো আমি মনে করি সম্পূর্ণ অযাচিতভাবে, অন্যায়ভাবে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আজকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এমন হামলার নিন্দা জানান দলটির নেতাকর্মীরা। মহাসচিব আর চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব, ওই মুহূর্তে পিছন দিক থেকে ককটেল বিস্ফোরণ করা শুরু করছে, পানি জলকামান দিয়ে পানি মারে। এরপরে এই জাতীয় পার্টির এই যত নেতাকর্মী আছে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তার উপরে যে সাউন্ড গ্রেনেড মারা হলো, পাথর নিক্ষেপ করা হলো, গ্যাস মারা হলো, পানি নিক্ষেপ করা হলো, এগুলা কি ঠিক? আপনারা বলেন। গুলি মারছে না বোম মারছে আমি বলতে পারি না আর কি, আমার কানটা ধুমে ধরে আসছিল, আমার এই জায়গায় লাগছে আর কি। সুন্দরভাবে আমাদের সভা চলছিল, এর মধ্যে হঠাৎ করে আমরা সামনে ছিলাম, পিছনে দেখি বিকট শব্দ, এই দৌড়াদৌড়ি। আমরা প্রতিবাদ করেছি পেশি সরকারের বিরুদ্ধে, আমরা তাদের সাথে পারি নাই, আমাদের তো জীবনের ভয় আছে, আমরা হয়তো সাইড নিছি বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে সেখানে ককটেল ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জাতীয় পার্টি। আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলটির সিনিয়র নেতারা অবরুদ্ধ হয়ে পড়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে গত 29 আগস্ট একই স্থানে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টারাই যেখানে বলছেন বিএনপি জামাত প্রশাসনকে ভাগাভাগি করে দখলে নিয়েছে, এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে গুলশানে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যতই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জনগণ তা বিশ্বাস করে না। জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের জাতীয় পার্টির ক্ষমতা দখল গণতান্ত্রিক না, জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা নিয়েছেন, এজন্য মামলা করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের কমিটি প্রকাশের পর দলীয় অফিস দখলে নেওয়া হবে। বর্তমান সরকার যদি একটি ফ্রি ফেয়ার এবং অন্তর্বর্তীমূলক নির্বাচন দিতে চায়, তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে সে নির্বাচন করার সুযোগ দিতে হবে। যে বিপর্যয় হয়েছে কাদের সাহেবের হাতে গিয়ে দল সেটাকে পুনরুদ্ধার করতে হবে, এবং এখানে যেসব নেতৃবৃন্দ বসা আছে তার সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা এটা দেশের সকল মানুষ জানে। মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের কর্মীদেরকে তৈরি হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, যুব সংগঠন শক্তিশালী করতে হবে। তথ্য উপদেষ্টা 28 সেপ্টেম্বর গভর্নেন্সের উপর একটা সেমিনারে 5ই আগস্টের
গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামাত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। আপনারা বলেন নিরপেক্ষ সরকার, এর চেয়ে বড় প্রহসন আর কিছু হতে পারে না। এই ভাগাভাগি করা প্রশাসন নিয়ে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, এটা একটা ছোট্ট শিশু বিশ্বাস করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চায় ইসি। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যে সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দেবো। আপনি যাতে ক্ষমতা, এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নেব। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলেই ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি বলেন, যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে সেটা এখনও বিদ্যমান, তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়, এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার সাথে দুর্নীতির জাদুর কাঠি আছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার করে এসছে, কাঠামোর পরিবর্তন, যে পরিবর্তন করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, যাতে যে নজরদারিত্ব প্রতিষ্ঠিত হয়, সেই রকম একটা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তো তাহলে কিন্তু পরবর্তী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন করতে হবে, তার পরবর্তী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ হবে যদি এই সকল পরিবর্তন আমরা আনতে পারি। তো তার মানে মোটা দাগে আমরা কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে, তাহলেই এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পথ সুগম হবে। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে সিদ্ধেশ্বরী কসমোস সেন্টারে কসমোস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি আয়োজিত পিআর পদ্ধতি নির্বাচন সমালোচনা ও দৃষ্টিভঙ্গি শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। দেশের গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতি ও নির্বাচনের ধারাবাহিকতা প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সংবিধানের অধীনে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। যারা পিআর পদ্ধতি নির্বাচন চাইছে তাদের ভোটের সংখ্যা কম উল্লেখ করে বিএনপিকে চাপ দিতে কিছু রাজনৈতিক দল পিআর বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন রাজনীতিকরা। যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবো, পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই।
গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনসহ নানা নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনাও করেন তিনি। বিকালে পান্থপথে দৃক গ্যালারি ভবনের সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন, ফিলিস্তিনে ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা। তিনি বলেন, ত্রাণ দিতে দেশটিতে শত শত ট্রাক অপেক্ষা করছে, প্রবেশ করতে পারছে না বলে সেই ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। অপহরণের পর ইসরায়েলি বাহিনী তীরে নিয়ে তাদের উপর নির্যাতন চালায় বলে জানান শহীদুল আলম। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক হয়নি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময়ই বলে দিবে। দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এসব কথা বলেন। ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন। এছাড়া শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার বলেন, বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার ও বিচারও দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। যেসব জেনারেলরা, যেসব ডিজিএফের কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দী করেছে, তাদেরকে অতি সত্বরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। একই সাথে আমরা এই কথাটা বলি, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রতিষ্ঠানকে যারা কালিমা লাপানোর চেষ্টা করেছে, এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিনার হুকুমকে তামিল করে গুম করেছে, খুন করেছে, তারা দেশের শত্রু, তারা বাংলাদেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই। পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 2টি বাস উপহার দিয়েছে। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর AK.M. মাসুদ, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর NM গোলাম জাকারিয়া, পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফ হাসান মামুন, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বাস দুটি বুয়েটের শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের সমস্যা লাঘব করবে বলে আশা করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুমে জড়িত অভিযোগে 25 সেনা কর্মকর্তার 15 জন হেফাজতে, এখনো পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা, ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামাতে, সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ, জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। কাকে বলে আইনের শাসন দেখানো হবে নির্বাচনে, বলেছেন সিইসি, গণভোটের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ সুজন সম্পাদকের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20। এতক্ষণ সাথে থাকে ধন্যবাদ।